বাংলাদেশ হাই কমিশনের কি অবস্থা ছিল দিল্লিতে? সকাল থেকে তারা সমস্ত বিদেশি সংবাদদের সরস্বতী পুজোর নাম করে আমন্ত্রণ জানাচ্ছেন, তাদেরকে ডাকছেন, হাই কমিশনার তাদের সঙ্গে মিট করছেন। তিনি একটা নার্ভাস হয়ে গিয়েছিলেন যে এটা হচ্ছেটা কি ভারতে। গৌতম লাহিড়ী, আপনার কাছে জানতে চাই, আমি নিজেও বলেছি এই প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন। আমি প্রকাশ্য আশা বলতে বুঝিয়েছি যে তিনি এতদিন পর্যন্ত তার দলীয় ফোরামে বক্তব্য রেখেছেন, এই প্রথমবারের মতো সাংবাদিকদেরকে কিংবা মানে প্রেস কনফারেন্সে তিনি বক্তব্য রাখছেন, সে কারণে আমি এটিকে প্রকাশ্য বলছি। কিন্তু কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে তার বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে যদি এটি প্রেস কনফারেন্সে বক্তব্য হয়ে থাকে, তিনি তো সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন। তিনি বলেছেন যে মাই বিলাভেড কান্ট্রিম্যান, তিনি যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন তাহলে তিনি এই অ্যাড্রেসটা বিলাভেড কান্ট্রিম্যান বলতে পারতেন। বিষয়টি কি হয়েছে একটু বলতে পারেন আমাদেরকে? আপনি ছিলেন সেখানে। গৌতম দা, আপনি একটু আনমিউট করেন। না, এটা ঘটনা আপনি যেটা বলেছেন সেটা সঠিক। আমার মনে হয় তাকে যারা পরামর্শ দিয়েছিলেন সেক্ষেত্রে তিনি তিনি কোনো রাজনৈতিক দলের সবাই ভাষণ দিচ্ছিলেন না। তিনি ভারতে কর্মরত বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে বলছিলেন। ওটা বলার মধ্যে হয়তো আমি ওটাকে মানে একটা ভ্রান্তি হিসেবে দেখছি বা বিচ্যুতি দেখছি। সেটা বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় তিনি কি মেসেজ দিয়েছেন, সেটা সব থেকে বড় বিষয়। কাকে উদ্দেশ্য করে বলেছেন বলেননি, সেটা সাংবাদিক হোক, যে সাংবাদিকরা পশ্চিমা সাংবাদিকরা তার সম্পর্কে কোন বিরূপ ধারণা পোষণ করছিলেন, তাদের উপস্থিতিতে তিনি এই বক্তব্যটা দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, সেটা ঠিক আছে। কিন্তু যেটা বলেছেন সেই কথাটা সবচেয়ে বেশি মানে আমার মনে হয় এইসব বিষয় না টেকনিক্যালিটিস এর মধ্যে না যাওয়াটা খুব একটা বড় বিষয়। বিষয়টা হচ্ছে তার সাবস্টেন্টিভ পোর্শনটা, সেটা তিনি কি বলছেন সেইটা এবং আপনি জানেন সেদিন যখন তিনি এটা বলছেন সেদিন থেকে বাংলাদেশ হাই কমিশনের কি অবস্থা ছিল দিল্লিতে? সকাল থেকে তারা সমস্ত বিদেশি সংবাদদের সরস্বতী পুজোর নাম করে আমন্ত্রণ জানাচ্ছেন, তাদেরকে ডাকছেন, হাই কমিশনার তাদের সঙ্গে মিট করছেন। তিনি একটা নার্ভাস হয়ে গিয়েছিলেন যে এটা হচ্ছেটা কি ভারতে। ভারতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া নয়, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সম্পর্কে তো অভিযোগ আছেই নানা রকম, সেটা বাদ দিলাম। কিন্তু ফরেন করেসপন্ডেন্স ক্লাব মানে যেটা হচ্ছে ভারতে কর্মরত বিদেশি সাংবাদিকদের প্রতিষ্ঠান, তারা বিবৃতি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন যে সাবেক নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হবেন। তারা বলেছেন, লিখেছেন এক্সক্লুসিভ ইন্টারাকশন। তিনি অডিওতে এসছেন, ঠিক কথাই। মানে আমি বলছি তাতে কিন্তু আমরা যারা প্রশ্ন করছি তিনি দেশবাসীর উদ্দেশ্যে বললেন না সাংবাদিকদের বললেন, এই চুলচেরা বিতর্ক থেকে আমি দেখেছি বাংলাদেশ সরকার কিভাবে নার্ভাস হয়েছে। তারা প্রচন্ড নার্ভাস। হাই কমিশনকে বলেছেন আপনি সমস্ত সাংবাদিকদের ডাকুন, তাদের ডেকে বোঝান এটা ঠিক নয়। কিন্তু মানে হাস্যকর অবস্থা, তারা জানেন না যে ভারতবর্ষের ৮০% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, ভারতবর্ষের ৮০% মানুষ মনে করে বঙ্গবন্ধুর পক্ষে, তার আদর্শের পক্ষে। ভারতবর্ষের ৮০% সাংবাদিক মনে করে যে তারা কিন্তু শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে। আপনি জানেন ভারতের জাতীয় প্রেস ক্লাবে একদিনের জন্য বঙ্গবন্ধুর ছবি সরানো হলে কি প্রতিক্রিয়া হয়? সেই প্রতিক্রিয়াতে ভারতের সমস্ত তারা সবাই কিন্তু বাঙালি নন, অবাঙালি। ৫,০০০ সাংবাদিকদের মধ্যে মাত্র ৪০০ বাঙালি, ৪,৫০০ বাঙালি। কারণ হচ্ছে তার ছবিতে একটা রং লেগে গিয়েছিল। আমি সেই ছবিটা সরিয়েছিলাম পরিষ্কার করার জন্য, আমার বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ হয়েছিল কেন আমি বঙ্গবন্ধুকে সরিয়েছি। এটা হচ্ছে ভারতীয় সাংবাদিকদের দান। সেখানে বাংলাদেশের সরকার, ভারতীয় হাই কমিশনার যিনি নিযুক্ত হয়েছে, তিনি যা খুশি করে থাকুন। গৌতম লাহিড়ী, আপনার ইন্টারনেটটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, আপনার অডিওটা ভেঙে ভেঙে যাচ্ছে। আমি যেটি বুঝলাম যে ভারতে বাংলাদেশ হাই কমিশন অত্যন্ত নার্ভাস। মঞ্জুরুল হক, আপনার কাছে জানতে চাই তাদের এত নার্ভাস হওয়ার কি আছে? তারা তো শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, তারা তো মনে করে যে শেখ হাসিনাকে তাদের নার্ভাস হওয়ার কারণ আছে। তারা জানেন শেখ হাসিনা এখনো বাংলাদেশে
সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে অনুমতি দিলে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তিনি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ইউনূসকে, ক্ষমতা থাকে ইউনূস তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুক। এই সমস্ত কর্মকর্তা যারা, তারা হাস্যকর, তারা তাদের আমি তাদের মানে করুণা করি, কারণ হচ্ছে তারা সরকারি চাকরি করছে। সরকারি চাকরি করতে গেলে যেটা হয় থাকে সেটা হচ্ছে তাদের কর্তার আদেশে চলতে হয়। তিনি সেটা মানুন বা না মানুন, বিশ্বাস করেন বা না করেন, সেটা অন্য বিষয়। কিন্তু তিনি যে চণ্ডীগড়ে গেলেন, আমি তাহলে বলছি, চণ্ডীগড়ে তিনি যে গেলেন, সেই চণ্ডীগড়ে সেখানে যে বাংলাদেশি ছাত্রছাত্রীরা যারা যে পড়াশোনা করেন, অনেকটা দূরে, তার সামনে কিছু হয়নি, কিন্তু তারা কিন্তু সেখানে স্লোগান দিয়েছেন তার বিরুদ্ধে। এই ঘটনা তো ঘটেছে। আমি দেখলাম যে আমাদের উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন যিনি, নওফেল, তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন সেই ভিডিওটা। আমি তার ফেসবুক থেকেই জেনেছি, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু আমি তার ফেসবুক থেকে জেনেছি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ যেদিন চণ্ডীগড়ে গিয়েছিলেন, সেই দিন বাংলাদেশের ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। সেটা আমি তার পোস্ট থেকে জানলাম। ফলে আমার মতে শেখ হাসিনার এই যে সাংবাদিক সম্মেলন, তার গৌতম লাহিড়ী, আপনার ইন্টারনেটটা খুবই ডিস্টার্ব করছে। মঞ্জুরুল হক, আমি আজকে একটি মানে জরিপ চালিয়েছিলাম, সেখানে সেখানে আমার আজকের যে বিষয়টি, এইটাই মোটামুটি একটা হেডলাইন করেছিলাম যে শেখ হাসিনাই এখনো মধ্যমণি, মেটিকুলাস ডিজাইন বন্ডুল করে বাংলাদেশ পুনরুদ্ধারে শেখ হাসিনাই ভরসা। আপনি একমত কিনা? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে 93% মানুষ, না বলেছে 6% মানুষ, বিকল্প আছে এমন মনে করে 1% মানুষ, আর পুনরুদ্ধার হবে না, মানে বাংলাদেশ পুনরুদ্ধার আর হবে না এমন মনে করে 1% মানুষ। ভোট দিয়েছে প্রায় 1200 মানুষ, মানে 1200 জন ভোট দিয়েছে। মূল বিষয় যেটি, ধরেন আমি বোধ করি আমার এই চ্যানেলের বেশিরভাগ মানুষই মুক্তিযুদ্ধপন্থী, আমি আওয়ামী লীগপন্থী বলবো না, আমি বলবো মুক্তিযুদ্ধপন্থী। কিন্তু অন্যান্য মতাবলম্বীরাও আমার এখানে দর্শক আছেন, যে কারণে আমি না ভোটগুলাও দেখতে পাই, বিভিন্ন সময় যেরকম গালাগালি কমেন্ট পাই, তাতে বুঝতে পারি যে অন্যান্য মতাদর্শীরাও আমার দর্শক। ফলে এখানে যারা অংশগ্রহণ করেছেন, হয়তো তাদের বড় একটি অংশ মুক্তিযুদ্ধপন্থী কিংবা আওয়ামী লীগের সমর্থক, কিন্তু ভিন্ন মতাবলম্বীরাও আছে। সেই দিক থেকে যদি রিফ্লেকশনটা হয়, শেখ হাসিনাই এখনো মধ্যপন্থী, মধ্যমণি, 93% মানুষ এটাই মনে করে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই প্রসঙ্গে বলার আগে আমি একটি তুলনা টানি, যে আল জাজিরার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকারটি প্রচার হয়েছে, সেইটাকে বাংলাদেশে অনেক মিডিয়াতে বিভিন্ন ভাবে হাইলাইট করা হয়েছে। এই প্রোগ্রাম চলছে সুলতান রহমানের, তো সেটাতে হাইলাইট করা হয়েছে এইভাবে যে জয় বলছেন যে আমার মা বয়স এখন 78 হয়ে গেছে, এটাই তার হচ্ছে রাজনীতিতে তার শেষ, তিনি আর থাকছেন না, তরুণ অন্য কোনো নেতৃত্ব আসছেন। এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছিল জয়ের ভাষণের পরে। কিন্তু আমরা গতকালকে যে শেখ হাসিনার যে অডিও বক্তব্য, সেই বক্তব্য এবং সেই বক্তব্যের পরে আপনি যেমনটি বললেন যে 11 কোটি মানুষ দেখেছে, বা এই যে এটা নিয়ে যে তোলপাড় হচ্ছে, এবং আজকে আপনি যে শিরোনামটি করেছেন যে শেখ হাসিনাই মধ্যমণি, এই জায়গাটায় কিন্তু আবার প্রমাণ হলো যে না, তিনি বয়স তার 78 হলেও তিনি সুস্থ আছেন, তিনি পরিপূর্ণভাবে সুস্থ, এবং তিনি দায়িত্ব নিয়ে দেশকে পুনরুদ্ধার করার ব্যাপারে নিজস্বভাবে দৃঢ় প্রতিজ্ঞ। সেইটা পারিপার্শ্বিকতা কিভাবে তাকে সাহায্য করবে কি সাহায্য করবে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি আবার দায়িত্ব নিয়ে দেশকে আবার সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে পারবে। এই ব্যাপারে তার যে দৃঢ়চেতা মনোভাব, সেই মনোভাবটি আবারও আমাদের সামনে প্রমাণ করে যে তিনি আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপারে এখন পর্যন্ত প্রশ্নহীন, কোন রকম কোনো প্রশ্নের সম্মুখীন হবেন না এখন পর্যন্ত, এত কিছুর পরেও। এবং তিনি অবশ্যই মধ্যমণি, কারণ তিনি ছাড়া এই যে যে গড্ডালিকা প্রবাহে চলতে চলতে যে গাড্ডায় পড়েছে, যে মানে গহ্বরে পড়েছে বাংলাদেশ, এখান থেকে তুলে আনা আর কারো পক্ষে সম্ভব না।
আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি বা না করি সেটা অন্য বিষয়। শেখ হাসিনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটাকে আমরা অন্যভাবে দেখার চেষ্টা করি বা না করি সেটা অন্য বিষয়। তিনি বঙ্গবন্ধুর কন্যা কি বা বঙ্গবন্ধুর কন্যা নন সেটিও কোনো বিষয় না। বিষয়টি হচ্ছে ব্যক্তি শেখ হাসিনা, তার যে 16 বছরের শাসন, তার যে দৃঢ়চেতা মনোভাব, সেইটা এখনো পর্যন্ত এত ঝড় ঝঞ্ঝা মাথায় বয়ে নেওয়ার পরেও তিনি দৃঢ়চেতা, তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি একমাত্র পারবেন বাংলাদেশকে এই যে পতিত দশার থেকে, গহ্বর থেকে তুলে আনতে। এছাড়া আর কোনো উপায় নেই। তো এই জায়গাটায় তার এই বক্তব্যটা নিশ্চিতভাবেই আওয়ামী লীগের কর্মী সহ বাংলাদেশের যে মানুষদের কথা আপনি বললেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যারা আপনার ওখানে ভোট দিয়েছে, এরকম মানুষ, এই যে কোটি কোটি মানুষ যারা আছেন, যারা নির্দিষ্ট কোনো দল করেন না, কিন্তু তারা চান যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশ, মুক্তিযুদ্ধই হচ্ছে এই বাংলাদেশের ডেস্টিনেশন। এর বাইরে আর কোনো কথা নেই। এর বাইরে অন্য কোনো আদর্শের সাথে বাংলাদেশের কোনো রকম সংমিশ্রণ হয়নি, হতে পারে না। এই যে মানুষগুলো, এই মানুষগুলো নতুন করে আশাবাদী হবেন বলে আমি বিশ্বাস করি, অন্তত তার এই অডিও বক্তব্য থেকে। এবং আমি এটাও আশা করি যে তিনি যখন একবার অডিও বক্তব্যটি দেওয়া শুরু করেছেন, দিয়েছেন, তিনি নেক্সট এর পরের বার তিনি ভিডিও বক্তব্যে আসবেন। এটা গৌতম দা কালকেই একজনের সাথে কথা প্রসঙ্গে এই কথাটি বলছিলেন, আমি শুনেছি সেই ভিডিওটি, যে এর পরের স্টেপ হচ্ছে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আসবে।